শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা যারা এখন জয়েন হলে? শুনতে পাচ্ছ চিরঞ্জিত? ঠিক আছে। দেখো, আজকে তোমাদের ক্যাটালগিং শেষ করে দেবো, ঠিক আছে? তাহলে তোমাদের প্রায় 7 পেপারে কমপ্লিট হয়ে যাবে। 7 পেপারে প্র্যাকটিক্যাল। দাঁড়াও, একটু ওয়েট করে জাস্ট। দেখো, আমরা আগের দিন কিছু নিয়ম জেনেছিলাম, ঠিক আছে? আজকে আমরা কিছু নিয়ম জানবো। আজকে কিছু নিয়ম জানার পর আমি ইয়ারের প্রশ্ন একটা সলভ করাবো, ঠিক আছে? কি ধরনের ইয়ারের প্রশ্ন আসে এই একটা টাইপস আমি সলভ করাবো। তো আগের দিন আমরা মানে কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান বা সরকারি কোনো মানে ওয়েবসাইট থেকে শুরু শুরু করে কিছু যদি নাম থাকে প্রশ্নপত্রে, তাহলে আমরা কিভাবে সেই কোনো লেখকের পরিবর্তে সেই সরকারি নামটাই আমরা লেখক হিসেবে গণ্য করেছিলাম আগের দিন, ঠিক আছে? আজকে আমরা আরেকটি নিয়ম জেনে তারপরে আমি ইয়ারের প্রশ্ন সলভ করবো। তা আগের দিন কি করেছিলাম একটু এক ঝলক দেখে দিচ্ছি। আগের দিনটা সেভ নেই, ঠিক আছে? ঠিক আছে, দেখো আজকে আমি আর একটা নতুন বিষয় জানবো, যে প্রতিষ্ঠানের নাম যদি 1 নম্বর নিয়ম, ঠিক আছে? আগের দিন কত নম্বর নিয়ম পর্যন্ত ছিল বলো? আগের দিন কটা নিয়ম বলেছিলাম হেডিং সেকশনে? আগের দিনের ক্লাস 5টা নিয়ম বলেছিলাম আগের দিন, এটাই তো? তাহলে আজকে 6 নম্বর নিয়ম। দেখো, কোনো প্রতিষ্ঠানের নামের আগে, ঠিক আছে, কোনো ব্যক্তির উপাধি থাকে তখন সেটি বাদ দেওয়া হবে, ঠিক আছে? তখন সেটি বাদ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নামের আগে কোনো ব্যক্তির সম্মানসূচক যদি উপাধি থাকে তখন সেটি বাদ দেওয়া হবে, ঠিক আছে? হেডিং সেকশনে আমরা যখন লিখবো।
আমরা যদি সাপোজ লিখি, একটা নাম লিখি, ঠিক আছে, এক্সাম্পল হিসাবে আমরা যদি লিখি এক্সাম্পল, মানে লেখক নেই কিন্তু এগুলো নাম আছে প্রশ্নপত্রে, যদি থাকে তখন আমাদেরকে এইভাবে লিখতে হবে। এটা একটা প্রশ্নের মধ্যে আমরা দেখছি একটা কলেজের নাম, দেখছি প্রতিষ্ঠানের নাম, কলেজ একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, হার্ভার্ড কলেজ এটা একটা নাম, ঠিক আছে, এই বাইশপটা একটা নাম দেওয়া হচ্ছে, একজনের উপাধি দিয়ে এই কলেজের নামটা দেওয়া হচ্ছে। তাহলে এই উপাধিটাকে আমরা বাদ দিয়ে শুধুমাত্র এই কলেজের নামটাই আমরা লিখবো যখন আমরা মানে ক্যাটালগিং করার সময় হেডিং সেকশনে, ঠিক আছে। আমরা কিভাবে লিখবো, আমরা বড় হাতে লিখবো আবার কলেজ। বুঝতে পারলে বলো, বুঝতে পারলে তো কি বললাম? আমরা প্রশ্নপত্রে যদি কোনো উপাধি থাকে মানে কোনো প্রতিষ্ঠানের নামের আগে, সেই উপাধিটাকে বাদ দিব, সেই উপাধিটাকে বাদ দিয়ে সেটা লিখবো, ঠিক আছে। বলো, বুঝতে পারলে তো? তাহলে পরেরটা যাচ্ছি, যদি বুঝতে পারো। এখন উপাধি যুক্ত, যেমন রাজা রামমোহন রায়, উপাধি কিভাবে যুক্ত? আবার এখানে একটা জায়গার নাম কি দিয়ে আমরা, রাজা রামমোহন রায় বিষ্ণুপুর কলেজ, ঠিক আছে, কলেজ, ঠিক আছে। তখন এই বিষ্ণু উপাধিটাকে বাদ দিব, রাজা রামমোহন রায় একজনের নাম, সম্মানজনক নামটা এখানে এর আগে জয়েন করা হয়েছে, ঠিক আছে, শুধু বিষ্ণুপুর কলেজটার নামটাই বড় হাতে লিখব। বুঝতে পারলে? বলো, বুঝতে পারলে তো? মানে একটা এক্সাম্পল ধরলাম, এই যে একজন এটা উপাধি একটা জয়েন করা হয়েছে, ঠিক আছে, এর সাথে সম্মানজনক একটা উপাধি জয়েন করা হয়েছে। না না, সেখানে হ্যাঁ, তখন পুরোটাই হবে, পুরোটাই হবে, ঠিক আছে। মানে কি কোনো একজন ব্যক্তি অনেক কিছু কাজ করে গেল, তার পাশে উপাধি কিছু কিছু ব্যবহার করা হলে, উপাধি বলতে আমরা অন্য কিছু বলতে পারি, যেমন কিছু, যেমন কোনো নামের আগে কোনো ডক্টর কথা বসে, ঠিক আছে, ডক্টর, এগুলো কিন্তু একটা উপাধি সূচক ব্যবহার করা হচ্ছে, যেমন তার পাশে সেই ডক্টর কথাটা বাদ যায়, ঠিক আছে, সেই রকম কিছু প্রতিষ্ঠানের আগে যদি কিছু ব্যবহার হয়, মানে কোনো উপাধির নাম ব্যবহার হলেই বাদ দেবো, আমরা খালি এটাই জানবো, ঠিক আছে। এগুলো পরীক্ষা এতটা আসে না, ওই একটা এক্সাম্পল দিয়ে শুধু মনে রাখবে যে কোনো উপাধি থাকলে উপাধি বাদ দেবো, ঠিক আছে। তবে আরেকটা এক্সাম্পল করাচ্ছি, পরে নেক্সট 7 নম্বর নিয়ম। সাপোজ প্রশ্নে এরকম আছে, ন্যাশনাল এডুকেশন, ঠিক আছে, এডুকেশনাল দিলাম, ঠিক আছে, এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং।
মিনিং দিয়ে সবাই এটা প্রশ্নে দেখতে পেয়েছো, ঠিক আছে। NCERT, নিউ দিল্লি। 1941 আবার দেখলে, ঠিক আছে। তখন এটা কিভাবে লিখবে বলো। এখন এখানে কিন্তু লেখক নেই, এখানে কাকে লেখক হিসেবে গণ্য করবো বলো, কে লেখক এখানে? এখানে হেডিং সেকশনে কোনটাকে লিখবে? হ্যাঁ, এই পুরোটাই হলো লেখক তাহলে, ঠিক আছে। ঠিক, তাহলে এটা কি আমরা পুরোটাই বড় হাতে লিখবো, ঠিক আছে। তাহলে আমরা ন্যাশনাল, মানে শর্টকাট ফর্মটাও ইউজ করবো না, ঠিক আছে। এটা মানে এটা উপরেরটা, এটা শর্টকাটে লিখেছে, কাউন্সিল অফ এডুকেশন। তো এখানে এডুকেশন অল পুরোটাই বড় হাতে লিখবো। আমরা ট্রেনিং এটা পুরোটা লিখলাম। লেখার পর আমরা জায়গার নাম, আমরা সব সময় প্রশ্নে যদি জায়গার নাম থাকে জায়গার নামটা বন্ধনীর ভিতরে লাগবে, ঠিক আছে। নিউ দিল্লি বন্ধনীর মধ্যে রাখবো জায়গার নাম, খাতার মধ্যে নোট করে লিখে রাখো। যদি এইরকম যে প্রশ্ন যদি থাকে, প্রশ্নে যদি জায়গার নাম থাকে তাহলে জায়গার নাম, আর যদি প্রশ্নে সাল ইয়ার থাকে ইয়ারটাকেও বন্ধনের মধ্যে রাখবো, নিউ দিল্লিটাকেও বন্ধনের মধ্যে রাখবো। তারপরে আমরা সাল দেখছি, এই সালটাকেও আমরা বন্ধনের মধ্যে রাখবো, ঠিক আছে। যে কোনো সাল থাকুক না কেন তাকে বন্ধনের মধ্যে রাখবো। যদি কোনো এরকম কোনো প্রতিষ্ঠানের নাম, তার পাশে যদি কোনো জায়গার নাম এবং ইয়ার যদি থাকে, ঠিক আছে। বুঝতে পারলে বলো। না, ডাবল কেন লিখবো, একটাই তো লিখবো। এটা মানে তো এটা ন্যাশনাল কাউন্সিলিং অফ এডুকেশনাল রিসার্চ, আর্থে রিসার্চ, কিতে ট্রেনিং। ডাবল কেন লিখবো, একবারই লিখবো। আমি ডাবল যদি আবার লিখি অথবা যদি ডাবল লেখা হয়ে গেল না, একবারই লিখবো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা আমাকে বলবে, ঠিক আছে। যদি কালকে ক্লাসটা বুঝে থাকো তাহলে আজকে এটা পারবে। ইন্টারন্যাশনাল, ঠিক, এটা প্রশ্ন, ঠিক আছে, কোশ্চেন। এরকম প্রশ্ন পেলে পরীক্ষায়
এখন এটার টাইটেল আর হেডিং সেকশন, টাইটেল কি হবে এটা বলো আমাকে, হেডিং সেকশন আর টাইটেল সেকশনটা কিভাবে সাজাবো? বলো এখানে টাইটেল কোনটা বলো আগে, টাইটেল এখানে কোনটা মনে হচ্ছে, কোনটা লেখক মনে হচ্ছে, কোনটা হেডিং সেকশন মনে হচ্ছে দেখে বলো। এটা কোথায়, এখানে তো এডিটেড বাই, এটা তো টাইটেল, এটা লেখক নাই, এডিটেড। এডিটেড যদি প্রশ্নে কোথাও এডিটেড সহযোগী গ্রন্থাগার থাকে তাহলে তো এটা কোলাবোরেশন অথরের মধ্যে বসবে, টাইটেল সেকশনে বসবে, ঠিক আছে। দেখো এখানে দ্য ফিউচার অফ এগ্রিকালচার, এটা টাইটেল মনে হচ্ছে। ইন্টারন্যাশনাল কনফারেন্স দিয়ে তো অলরেডি আগে ক্লাসে আমি করেছি, আগে কালকে করালাম, তাহলে এখানে এগ্রিকালচারটা বড় হাতের হবে, লেখক হচ্ছে। বলো এখন কোনটা বন্ধনের ভিতরে রাখবো বলো, যেহেতু এগ্রিকালচার বড় হাতে লিখলাম, যেহেতু এটা টাইটেল, এটা লেখক মনে হচ্ছে। হ্যাঁ ঠিক, তাহলে এটাকে আমরা বন্ধনের ভিতরে রাখবো। কনফারেন্স অন, ঠিক আছে। তাহলে যেহেতু একটু আগে বললাম যে জায়গার নাম বন্ধনীর ভিতরে রাখবো, তাহলে নিউ দিল্লিটাকে আমরা বন্ধনীর ভিতরে রাখছি, নিউ ইয়র্কটাকে, ঠিক আছে। তাহলে সালটাকে বন্ধনের মধ্যে রাখবো, ঠিক আছে। তাহলে আমরা হেডিং সেকশন কমপ্লিট, হেডিং সেকশন অথার সাজানো কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা টাইটেল সেকশন সাজাবো, টাইটেল সেকশন আমরা একটু আগে বললাম দ্য ফিউচার অন দ্য এগ্রিকালচার টাইটেল, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখবো এখন, আমরা দা নাও লিখতে পারি, ঠিক আছে, শুধু ফিউচার অফ এগ্রিকালচার, এটা টাইটেল। তারপরে আমরা যেহেতু এডিটেড বাই, ঠিক আছে, যেহেতু এডিশন নেই তাহলে এডি লিখবো, এডি ডট বাই দিয়ে সেই লেখকের নাম, সেই এডিটরের নাম, ঠিক আছে, এডিটরের নাম। বলো বুঝতে পারলে, এরকম প্রশ্ন আছে আমরা সাজালাম এইরকম করে, হেডিং সেকশন আর টাইটেল সেকশন। তাই এটা টাইটেল, এটা হেডিং সেকশন, এটা টাইটেল সেকশন, বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে আমরা পুরোটাই প্রায় কমপ্লিট করে দিয়েছি। এখন আমি ইয়ারে প্রশ্নগুলো সলভ করাচ্ছি, ঠিক আছে। তাহলে ইয়ারে প্রশ্নগুলো দেখি, চেক করে নিই, একটা যে কোনো একটা ইয়ারে প্রশ্ন সলভ দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নম্বরের জন্য কোনো, বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। এখানে অনেক ইয়ারে প্রশ্ন আছে, আমরা যদি দেখি পেপার 6, ঠিক আছে, পেপার 7, পেপার 7-এর গ্রুপ এ তে কোথাও কিন্তু ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের কোনো প্রশ্ন দেয়নি, ঠিক আছে। 18 নম্বরে যে কোনো দুটো, পুরোটাই কিন্তু বড় প্রশ্ন 18 নম্বরে, এই জন্য তোমরা কিন্তু অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসটা ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোর্সে কিন্তু দেখো এখানে কিন্তু অনেক কিছু বলে দিয়েছে তোমার কি কি করতে হবে, টেস্টিং করতে হবে,
মেন এন্ট্রি করতে হবে, অ্যাডের এন্ট্রি করতে হবে, তার সাথে প্রয়োজনীয় রেফারেন্স যদি প্রয়োজন পড়ে তাহলে রেফারেন্সও করতে হবে, ঠিক আছে, নেসেসারি রেফারেন্স যদি থাকে, যেটাই করা যায়, অর্থাৎ সব করতে হবে, তার জন্য কিন্তু 18 নম্বর। তারপরে আমরা যদি দেখি গ্রুপ বিটায় যদি দেখি 18 নম্বর একটু সমস্তই প্র্যাকটিস করাবো ধীরে ধীরে। আমি আজকে যেহেতু ক্লাসিফিকেশন ক্যাটালগিং রুলসটা করালাম, ক্যাটালগিং কোডটা করালাম, সেই জন্য আমি এটাই আমি সলভ করাচ্ছি। যেমন গ্রুপ বিতে আমরা যদি দেখি, এখানে দেখো এখানে দু রকম নিয়ম দিয়েছে। এখানে কিন্তু অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস কিন্তু সব থেকে বেশি করতে হবে 5 থেকে 8-এর মধ্যে যে কোনো দুটি প্রশ্ন, আর 9 থেকে 10-এর মধ্যে ক্লাসিফিকেশন ক্যাটালগিং রুলস কোডের মধ্যে আমরা পাচ্ছি 9 থেকে 10-এর মধ্যে যে কোনো একটি প্রশ্ন, ঠিক আছে। তাহলে 9 থেকে 10-এর মধ্যে একটা একটা প্রশ্ন, আর ওখানে দুটি প্রশ্ন। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? দেখো, তাহলে আমাকে গ্রুপ বিতে কটা প্রশ্ন করতে হবে ক্লাসিফিকেশন ক্যাটাগরি কোডে, বলো। হ্যালো, শুনতে পাচ্ছ? বলছি গ্রুপ বিতে আমরা যদি দেখি, দেখো এটা গ্রুপ বি তো, দেখো এখানে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস, ঠিক আছে, এর মধ্যে কটা প্রশ্ন করতে বলছে? 5 থেকে 8-এর মধ্যে, অর্থাৎ আমরা এই যে নম্বরিং গুলো 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এর মধ্যে যে কোনো দুটি প্রশ্ন, আর 9 থেকে 10-এর মধ্যে যে কোনো একটি প্রশ্ন। কি করব? যেটা এখন আমরা কমপ্লিট করলাম, যেটা ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড, ঠিক আছে, অর্থাৎ 9 থেকে 10-এ আমরা যাব। তাহলে আমরা 9 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন, তাহলে আমরা 10 নম্বর প্রশ্নটা করব। দেখো 10 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, দেখো এই প্রশ্নটা আমরা আগে এটা করি। দাঁড়াও একটু ওয়েট করো, আমি প্রশ্নগুলো একটু কপি করে ওয়ার্ডে নিয়ে নিচ্ছি, এটাই করাচ্ছি, ঠিক আছে। দেখো এটাই আগের দিন করেছি, আজকে এটাই সলভ করাবো। হ্যাঁ, এখানে কপি করা আছে। দেখো এটাও একটা কোনো একটা ইয়ারে এসেছিল, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে পরীক্ষায়, ঠিক আছে। আমরা 10 নম্বর প্রশ্নটা করব। দেখো প্রশ্নটা দিকে সহজ মনে হচ্ছে, বলো প্রশ্নটা দেখে কি মনে হচ্ছে? দেখো হেডিং সেকশন সাজাতে পারবে? কালোটাই মনে হয়। তাহলে আমরা কি করব? সর্বপ্রথম মেন এন্ট্রি সাজাবো, ঠিক আছে। মেন এন্ট্রি,
ভালো করে দেখবে যে এখানে কি করতে বলেছে, কি কি বের করতে বলে সেটা বের করব। ভালো করে দেখো, নিয়মটা ভালো করে পড়বে যে কি 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 করতে বলেছে। আমরা যেগুলো করতে বলে না সেগুলো যদি করে আসি শুধু শুধু সময় নষ্ট, ঠিক আছে। ভালো করে দেখবে যে এখানে বলছে 9 থেকে 10 অ্যাকর্ডিং টু কি কি করতে বলছে। 9 থেকে 18 মেন এন্ট্রি করবো আর ট্রেসিং, আর কিছু করতে বলে নাই, ঠিক আছে। তাহলে অ্যাড এন্ট্রি করতে বলেছে বলো, এখানে শুধু করতে বলছে মেন এন্ট্রি আর ট্রেসিং করতে বলেছে, তাহলে 12 নম্বর, ঠিক আছে। তার জন্য কিন্তু আমরা এক্সট্রা বেশি করতে যাব না, ঠিক আছে। তাহলে আমরা মেন এন্ট্রি আর ট্রেসিং করব। শুনতে পাচ্ছ তোমরা, বলো। ঠিক আছে, তাহলে আমরা একটা বক্স করি। দেখো তোমাদের পরীক্ষার সময় কিন্তু এগুলো দিয়ে দিবে, তোমাদের এগুলো বক্স করার প্রয়োজন নেই। সবার প্রথম আমাদের এখানে কল নম্বর লিখবো, কল নম্বর আমাকে বের করতে হবে, ঠিক আছে। কল নম্বরটা একটু পরে বের করছি, আগে আমরা যেগুলো জানি সেগুলো আগে করে নেব, ঠিক আছে। আমরা তো জানি আগে হেডিং সেকশনটা সাজাবো, বলো হেডিং সেকশনটা কিভাবে সাজাবো বলো। বলো হেডিং সেকশনটা বলো তোমরা, তারপরে আমি প্রশ্নটা দেখা যাচ্ছে না? প্রশ্ন তো এখান থেকে টিপি থেকে। হ্যাঁ ঠিক, বড় হাতের আমরা ইন্ডিয়া লিখবো। তারপর দেখো এখানে কিন্তু অথার নেই, তাহলে কি হবে আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে এটাও কিন্তু একজন পুরোটাই লেখক, পুরোটাই এটাও লেখক যেমন এটাও লেখক, তাহলে এটা কিন্তু কোনো অফ নেই, কিছু নেই। তাহলে আমরা সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট একসাথেও তো লিখতে পারি। দেখো এটারে কিন্তু আবার শর্টকাটে বলে দিয়েছি, CPWD। দেখো সিতে হলো সেন্ট্রাল, পিতে হলো পাবলিক, ডব্লিউতে হলো ওয়ার্কস, ডিতে হলো ডিপার্টমেন্ট। তাহলে আমরা NCERT একটু আগে করলাম না, ঠিক আছে। তাহলে আমরা এটা বড় হাতে লিখবো, ঠিক আছে। পুরোটাই বড় হাতে লিখবো, এখানে ছোট হাতের আছে আমরা বড় হাতে লিখবো পুরো সবগুলো ক্যাপিটাল লেটারে। তাহলে আমরা লিখতে পারি সেন্ট্রাল, ঠিক আছে। এগুলো তোমাদের সমস্যা হবে দিকে আগে করে নিয়েছি, এখন আশা করি ইয়ারে প্রশ্ন দেখলে সমস্যা হবে না। আমরা এদিকে লেখা নিয়ে আসবো না। তারপরে দেখবো এখানে জায়গার নাম দেওয়া আছে না, দাঁড়াও দেখিনি, এই জায়গার নাম দেওয়া আছে নিউ দিল্লি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি বদ্ধের মধ্যে নিউ দিল্লি লিখবো তাহলে, ঠিক আছে। তারপরে তো ইয়ারও দেওয়া আছে 2012, তাহলে আমরা 2012টাও লিখবো বন্ধের মধ্যে। তাহলে হেডিং সেকশন সাজানো কমপ্লিট, ঠিক আছে। দেখো এখানে আমরা হেডিং সেকশন সাজালাম, এখন দেখতে হবে। দেখো এখানে আমরা কোনো টাইটেল পাচ্ছি না, ঠিক আছে। টাইটেল পাচ্ছি বলো, এখানে টাইটেল পাচ্ছি। এখানে কি আমরা টাইটেল দেখতে পাচ্ছি বলো। শুনতে পাচ্ছ তোমরা?
বলো এখানে টাইটেল কি দেখতে পাচ্ছি না, টাইটেল হবে কি হবে না এটা বলো আমাকে। শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, এখানে টাইটেল দেখতে পাচ্ছি আমরা। আমরা তো পুরোটাই লিখে নিলাম, টাইটেল কোথায় আছে? এখানে টাইটেল নেই তো। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা ইন্ডিয়া লিখলাম, আগের দিন করেছিলাম তো। সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, এটা তো একজনের নাম বোঝাচ্ছে, যেমন আমরা একটু আগে এনসিআরটি দিয়ে আমরা করলাম। তাহলে আমরা পুরোটা কমপ্লিট। আমরা এখন এসিসি নম্বরটা লিখে নেবো, যেগুলো লেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এসিসি নম্বরটা লিখবো এখানে 532। ঠিক আছে, যেহেতু আমাকে, তারপরে আমাকে নোটসে কিছু লিখতে হবে। যেহেতু এখানে পেজ নম্বর দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, তাহলে আমরা 19 সেমি লিখবো। আইএসবিএন নম্বর আছে, আইএসবিএন নম্বর লিখবো। এগুলো সব নোটসের মধ্যে লিখবো। 81719007। তার প্রাইস রেস দেওয়া আছে, রেসটাও লিখবো এই পাশে। রেস কত আছে? 200 আছে। ঠিক আছে, তো আমরা রেস লিখলাম। ঠিক আছে, দেখো এখন কল নম্বর, আমরা এখন কল নম্বর কিভাবে বের করব? কল নম্বর বের করার জন্য আমরা সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট দিয়ে কল নম্বর বের করব। ঠিক আছে, যেহেতু এটা আমাদের সাব টাইটেল মনে হচ্ছে। ঠিক আছে, টাইটেল মানে এটাকে দেখে আমরা কল নম্বর বের করবো, সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু ওয়ার্ক ডিপার্টমেন্ট, এগুলো আমরা কোথায়, ওয়ার্ক কথাটা কোথায় পাবো আমরা? সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টটা দেখো, যখন কল নম্বর কিন্তু বের করতে হবে। ঠিক আছে, এখানে কল নম্বর বসে, এটা লিডিং সেকশনে। কল নম্বর বের করতে সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টটা আমরা লিখে নিই। এটা দিয়ে আমরা কল নম্বর বের করব। তারপরে কত আছে, সাল আছে, ইয়ার আছে। ঠিক আছে, 2012 সেটাও লিখে নিই, কারণ এর সাথে 2012 আছে যেহেতু। তাহলে আমরা এটা দিয়ে, এটাকে আমি ক্লাস নম্বর বের করবো। আমরা ক্লোন ক্লাসিফিকেশন যেভাবে ক্লাস নম্বর বের করেছি, তাহলে মেন ক্লাস কি? মেন ক্লাস এমসি ইকোনমিক্স। ইকোনমিক্স ক্লাস নম্বর কত? এক্স। ঠিক আছে, আমরা তাহলে ইকোনমিকে চলে যাব ডাইরেক্ট। এটাকে কেন আমরা টাইটেল ধরলাম? এটাকে আমরা টাইটেল ধরে কল নম্বর বের করবো। ঠিক আছে, কারণ এটা এখন অ্যাকচুয়ালি টাইটেল নয়। ঠিক আছে, যেহেতু আমরা টাইটেল পাচ্ছি না, তখন আমাকে সেকেন্ড অপশন হলো এটাকে টাইটেল ধরবো। ঠিক আছে, আমরা ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা ধরলে কিন্তু আমরা একদম ডাইরেক্ট স্পেস আইসোলেটে চলে যাচ্ছি। আমরা তো ইন্ডিয়াকে আমরা টাইটেল ধরতে পারি না। ঠিক আছে, এটা ধরলে আমরা স্পেস আইসোলেটে চলে যাচ্ছি, কারণ এটাতে নিজস্ব একটা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। আমরা যদি এটা ধরি, এটার মধ্যে একটা সাবজেক্ট খুঁজে পাচ্ছি। ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে ধরে আমরা টাইটেল নিই। যখন টাইটেল থাকবে, টাইটেল নির্ণয় করতে হবে, তখন টাইটেলটা ধরেই সবসময় কল নম্বর বের করবো। যেহেতু আমরা টাইটেল এখানে খুঁজে পাচ্ছি না, সেজন্য আমরা এটাকে ধরে আমি কল নম্বর বের করছি। ঠিক আছে, তাহলে আমরা ইকোনমিক্স, দেখো ওয়ার্ক, ওয়ার্ক ডিপার্টমেন্ট বলা আছে, তাহলে নিশ্চয়ই আমরা ইকোনমিকের মধ্যে খুঁজে পাবো, ওয়ার্ক কথাটা খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে আমরা ইকোনমিক কোথায় পাবো? ক্লোন ক্লাসিফিকেশনের বইটা ওপেন করতে হবে। পরীক্ষার সময় ক্লোন ক্লাসিফিকেশনের বইটা দিয়ে দিবে। যেদিন 7 পেপারে পরীক্ষা থাকবে, সেদিনও বইটা পাবে হাতে। ঠিক আছে, তা আমরা সিসিতে চলে যাব, ক্লোন ক্লাসিফিকেশনের বইটা ওপেন করব।
আমরা যদি ইকোনমিকে আসি, ইকোনমি কত নম্বর পৃষ্ঠা? ইকোনমি যদি ক্লাস নম্বরে আমাদের কোলন ক্লাসিফিকেশন মনে থাকলে আশা করি ক্লাস নম্বর বের করতে পারবে। দেখো ইকোনমিক্স, আমরা যদি ইকোনমিক্সে আসি, এই যে এক্স, ঠিক আছে, চ্যাপ্টার এক্স কত নম্বর পৃষ্ঠা? 2.1 ঠিক আছে, 2.11, 2.11 যাব। তাহলে আমরা ইকোনমিক্সের পর ওয়ার্ক কথাটা খুঁজবো, ঠিক আছে। এটা আমরা সমস্ত শব্দ খুঁজবো। আমরা কিভাবে খুঁজতে হয়, আমরা সেন্ট্রাল খুঁজবো, যদি না খুঁজে পাই অন্য কোথাও দেখবো, পাবলিক খুঁজবো, ওয়ার্ক খুঁজবো, ডিপার্টমেন্ট খুঁজবো, সব খুঁজবো, ঠিক আছে। ইকোনমিকের এসে আমরা ওয়ার্ক দেখে আমরা ইকোনমিক কথাটা চয়েস করেছি, ঠিক আছে, অর্থনীতির মধ্যে। আমরা পি এর মধ্যে দেখবো, আগে ফর্মুলাটা লিখে নিই। এটা ফর্মুলা, আমরা একবার পি এর মধ্যে খুঁজবো, ঠিক আছে। আমরা একবার পি এর মধ্যে খুঁজবো, তারপর আমরা ইকাম টু পি এর মধ্যে খুঁজবো। দাঁড়াও একটু ওয়েট করে, জাস্ট এটাকে আমরা নিচে নামাই দিচ্ছি। দেখো আমরা কোলন ক্লাসিফিকেশন করতে পারো তো, কিভাবে কোলন ক্লাসিফিকেশন করে, সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট 2012, এটাকে কিভাবে কোলন ক্লাসিফিকেশন করবো, কোলন ক্লাসিফিকেশন ক্লাস নম্বর কিভাবে বের করবো, এটা বের করতে হবে সেই বইটা ওপেন করে, ঠিক আছে। দেখো এর মধ্যে আমরা সেই প্রশ্নের সেই শব্দগুলো খুঁজবো। কি খুঁজবো? সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, এগুলো খুঁজবো। আমরা এর মধ্যে দেখি, এখানে পাবলিক ফিনান্স পেয়েছি, ঠিক আছে, ফিনান্সটা আমরা না ধরতে পারি। সেন্ট্রাল আছে, কোথায় সেন্ট্রাল আছে? কততে আছে শুনতে পেলাম না। হ্যাঁ সেন্ট্রাল, ঠিক, কারণ 612-তে সেন্ট্রাল কথাটা পাচ্ছি, ঠিক। দেখো এটা হলো ব্যাংকের আন্ডারে পড়ছে, এটা আমরা নিতে পারি না। এটা এটা হলো ব্যাংকের আন্ডারে পড়ছে, ঠিক আছে। এই পুরোটা হলো ব্যাংকের ক্লাস, সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক, আর বিভিন্ন ধরনের ব্যাংকগুলো ব্যাংকের আন্ডারে ভাগ, এই সেন্ট্রাল আমরা নিব না, ঠিক আছে। আমরা যদি এইরকম পেতাম তাহলে আমরা নিতে পারতাম। আমরা এটা এই সেন্ট্রাল নিব না, কারণ এটা ব্যাংকের আন্ডারে পড়ছে।
দাঁড়াও একটু ওয়েট করো, আমি দেখে নিচ্ছি। যেমন একটা কমিটি ওয়ার্ক, ঠিক আছে, অফিস ম্যানেজমেন্ট, আমরা এই ওয়ার্ক কথাটা পাচ্ছি, ই এর মধ্যে খুঁজে পাচ্ছি, ঠিক আছে। দেখো আমরা পি এর মধ্যে কিছু খুঁজে পাইনি। ডিপার্টমেন্ট মানে আমরা একটা দেখেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখবো। আমরা এখানে ওয়ার্ক খুঁজে পাচ্ছি, ঠিক আছে। সেন্ট্রাল পাবলিক, এগুলো আমরা কোথায় পাবো? আমরা যখনই খুঁজে পাবো না, আমরা এসিআই কমন আইসোলেটে চলে যাব, ঠিক আছে। এসিআইতে চলে গেলে আমরা সেখানে আমরা কমন আইসোলেটে চলে যাব ডাইরেক্ট। কমন আইসোলেট চলে যাচ্ছে, যখন খুঁজে পাবো না কমন আইসোলেট পৃষ্ঠা নম্বর কত বলো? কমন আইসোলেট 2.5, ঠিক আছে, আমরা 2.5 যেতে হবে। দেখো আমরা, তাহলে আমরা এখানে যে কমন আইসোলেটে যখনই আসবো, কমন আইসোলেটে আসার জন্য কোনো নিয়ম লাগে না, ঠিক আছে। আমরা যখন নিজস্ব ক্লাস নাম্বার খুঁজে পাবো না, তখন আমরা এটা নিতে পারি, ডব্লু কমন আইসোলেটে আসার পরে এই ডব্লু ক্লাস নাম্বারটা নিতে পারি। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট, এখানে সবই একসাথে রয়েছে, ঠিক আছে। এর মধ্যে আমরা সেন্ট্রাল পাবলিক সমস্ত একসাথে রয়েছে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট, এটা পুরোটাই নিতে পারি, অর্থাৎ এটাই সেন্ট্রাল পাবলিক স্কুল, ঠিক আছে। সেন্ট্রাল পাবলিক তাহলে আমরা সেন্ট্রাল পাবলিক এখানে পাচ্ছি, এসিআইতে পাচ্ছি, এখানে ডিপার্টমেন্টও আছে, ডিপার্টমেন্টও পাচ্ছি, ঠিক আছে, সেন্ট্রাল পাবলিক ডিপার্টমেন্ট। এর মধ্যেই পাচ্ছি আমরা। আর আমরা পিতে পাচ্ছি, ইকোনমিক পাচ্ছি না, পিতে কিছু পাচ্ছি না আমরা। আমরা এমসিতে পাচ্ছি হলো ইকোনমিক, ঠিক আছে। তাহলে এর ক্লাস নম্বর কত পেলাম? এক্স পাচ্ছি, এর ক্লাস নম্বর কত পাচ্ছি সেটা আমরা লিখব। আমরা এটাতে কত পেলাম? 8M6 পাচ্ছি, ঠিক আছে, ওয়ার্ক 8M6 পাচ্ছি, তাহলে সেটাই লিখবো আমরা, 8M6 পাচ্ছি ক্লাস নম্বর, ঠিক আছে। সেন্ট্রাল পাবলিক ডিপার্টমেন্টে ক্লাস নম্বর কত পাচ্ছি?
অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট, অর্থাৎ ডব্লু পাচ্ছি, ঠিক আছে। এর মধ্যে সেন্ট্রাল পাবলিক রয়েছে গভর্নমেন্টের মধ্যে, তাহলে এটা এটা আমরা পাচ্ছি, এর ক্লাস নম্বর পাচ্ছি আমরা ডব্লু পাচ্ছি। এখন আমরা ইয়ার, যেহেতু আমরা ইয়ারটা বের করা হয়নি 2012 ক্লাস নম্বর বের করার জন্য সব সময় আসতে হবে আগে চলে যাবে কন্টেন্টে চলে আসবে, ঠিক আছে। 1.13 পৃষ্ঠা আসবে, 1.13 পৃষ্ঠা আসবে, সবসময় লিখে রাখো। যখনই প্রশ্নের সাল থাকবে ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড বের করার সময় 1.13 পৃষ্ঠা আসবে। এখানে কিন্তু টাইম আইসোলেটে আসবে না, 1.13তে আসার পর সেখানে টাইম আইসোলেটের মতো দেখতে পাবে, সেখানে আসবে। যে আমি 1.13তে আসবো, ঠিক আছে। এই যে 1.13তে যখনই আসবো আমরা কিন্তু এই যে এখানে টাইম বলে কিছু, বুক নাম্বার, ক্রোনোলজিক্যাল টেবিল ফর বুক নাম্বার, এখানে কিন্তু টাইম দেখতে পাচ্ছি। এটা কিন্তু টাইম আইসোলেট নয় কিন্তু, ঠিক আছে, টাইম আইসোলেটের মতোই, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু অন্য পৃষ্ঠে আসবো। যদি আমরা টাইম আইসোলেটে চলে যাই তাহলে কিন্তু ক্লাস নম্বর বের করা কিন্তু ভুল হবে, ঠিক আছে। যখনই আমরা ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড এর ক্লাস নম্বর বের করব, তার কল নম্বর বের করব, কল নম্বর বের করার জন্য সবসময় এখানে আসবে, ঠিক আছে। কোনো টাইম, কোনো ইয়ার যদি থাকে প্রশ্নে, যেমন আমরা 2012 পাচ্ছি আমরা, ঠিক আছে। কত পাচ্ছি আমরা? 2012। বলো 2012 ক্লাস নম্বর কত হবে, বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, কিউ, ঠিক, ঠিক আছে। তাহলে আমরা কিউ লিখব, অর্থাৎ Q12, ঠিক আছে। তাহলে আমরা টাইমে পাচ্ছি 2012, Q12 পাচ্ছি। এখন সুতরাং সোজা ক্লাস নম্বর কত হবে? নম্বর এক্স পাচ্ছি ইকোনমিক, তারপরে ওয়ার্ক পাচ্ছি 8M6, তারপরে আমরা ডব্লিউ পাচ্ছি। এক্স এর পর কিন্তু ক্লোন চিহ্ন রয়েছে, ঠিক আছে। দেখো ফর্মুলাটা যদি লক্ষ্য করো দেখবে এই যে এক্স এর পর কিন্তু ক্লোন লেখার পর ই এর মধ্যে পাচ্ছি আমরা কিন্তু ওয়ার্ক পাচ্ছি 8M6, তাহলে নিচে আমরা ক্লোন দিব, ঠিক আছে। ক্লোন দেওয়ার পর 8M6 ডব্লিউ, তারপরে আমরা একটু স্পেস দিয়ে আমরা লিখবো, ঠিক আছে। যেহেতু এই ক্ষেত্রে আমরা স্পেস দেবো, এই ক্ষেত্রে কিন্তু আমরা কখনো কিন্তু সেমি কমা, ইনভার্টেড মানে কমা এগুলো দেবো না এখানে, মানে স্পেস দিয়ে একটু Q12টা লিখবো। তাহলে আমরা একটা কলামটা লিখে দিই, ঠিক আছে, যেটা পেলাম সেটা লিখবো। কল নাম্বার সবসময় পেন্সিলে লিখবে, হ্যাঁ। তাহলে আমরা লিখি, দেখো এই আজকে যেটা করালাম এটা করলে প্রায় বেশিরভাগটা কিন্তু করতে পারবে নিজে, ঠিক আছে। আজকের যে ক্লাসটা যে করবে সে ইয়ারে প্রশ্নগুলো ভালো মতো বুঝতে পারবে, ঠিক আছে। দেখো কিউটার পর একটু স্পেস দিতে বলেছি, তাহলে একটু দূরে লিখবে, যেহেতু এটার কোনো গুরুত্ব নেই, যেহেতু ইয়ারেরটা, ঠিক আছে। Q12 একটু স্পেস দিয়ে লিখবে, যখন এটা আলাদা এটা আলাদা, যেহেতু এটা সালের ক্লাস নম্বর, ইয়ার যেটা বের করলাম তার ইয়ারে, তার কল নম্বর বের করা বুঝতে পারলাম তো, বলো। কল নম্বর সাধারণত টাইটেল দিয়ে কল নম্বর বের করতে হয়, ঠিক আছে। যেহেতু আমরা টাইটেল খুঁজে পাচ্ছি না, যেহেতু তখন আমাকে এটাকে দিয়ে কল নম্বর বের করা উপযোগী মনে হচ্ছে, তাহলে এটাকে দিয়ে কল নম্বর বের করতে হবে, ঠিক আছে। তাহলে মেন এন্ট্রি সাজাতে পারলে, এখন শুধুমাত্র ট্রেসিং করতে হবে, আর কিছু না। বলো মেন এন্ট্রি সাজাতে পারবে তো এখন প্রশ্ন দেখে? এরকম প্রশ্ন যদি আসে পরীক্ষায়,
দেখো তোমাদের কাছে ইয়ারের প্রশ্নগুলো আছে, ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাছাড়া তো আমি ঠিক আছে, পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ধরো একটা সেভ করে নিই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে বলো। আর আমি পরের দিন আমি টেচিংটা বলে দেবো, ঠিক আছে? টেচিংটা কিছুই নয়, মানে এখানে যা যা পাচ্ছি তাই, এখানে তো কোনো, আমরা শুধুমাত্র টাইটেল, এই কল নম্বর যেটা বের করলাম, কল নম্বরে যেহেতু আমরা বুকে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? প্রথমে আমরা যেহেতু ডিপার্টমেন্ট, সেন্ট্রাল পাবলিক ডিপার্টমেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল পাবলিক ডিপার্টমেন্ট, অর্থাৎ আমরা সর্বপ্রথম একটা দুটো ক্লাস ইন্ডেক্স এন্ট্রি হবে, দুটো, ঠিক আছে? সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, তারপরে ইকোনমিক্স একটা ডিপার্টমেন্ট, ইকোনমিক্স সবার শেষে হবে, যারা দুটো ক্লাস ইন্ডেক্স এন্ট্রি আর বুক ইন্ডেক্স এন্ট্রি, এই যে একটা বুক ইন্ডেক্স এন্ট্রি আমরা পাচ্ছি, ঠিক আছে? আমরা এটাই বুক ইন্ডেক্স এন্ট্রি পাচ্ছি, এটাই তো বুক ইন্ডেক্স এন্ট্রি, এই দুটোই হলো টেচিং হবে, আর কিছুই নয়, ঠিক আছে? আর এগুলো তো টেচিং হচ্ছে না, এগুলো তো টেচিং আমরা লিখবো না, টেচিং এ শুধুমাত্র এটা লিখবো, ঠিক আছে? টিচিং অলরেডি করানো হয়েছে, সে ওই যে আগে যেরকম করেছি সেম, আমি বলে দেবো পরের দিন যেদিন ক্লাস থাকবে সেদিন বলে দেবো টিচিং কীভাবে করতে হয়, এটাই আমি সলভ করে দেবো। তাছাড়া আমি ইয়ারে অন্য আরও ইয়ারে প্রশ্ন সলভ করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে রেখে দিচ্ছি। ঠিক আছে, পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেবো, সেগুলো করে আমাকে চেক করে নিই, ঠিক আছে? এই ধরনের এক্সামগুলি পাঠিয়ে দেবো, ঠিক আছে, ইয়ারে প্রশ্ন।